আজকে ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলো, সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে একটু সমতল দর্পণ সম্পর্কে বলবো। সমতল দর্পণ সম্পর্কে তোমরা সবাই পরিচিত। তো সমতল দর্পণ তোমরা সবাই বাড়িতে ব্যবহার করে থাকো। সাধারণত জামা কাপড় পরিধান করার পরে নিজের পোশাক পরিচ্ছদ কেমন হয়েছে সেটা দেখতে সমতল দর্পণের সামনে গিয়ে তোমরা সবাই দাঁড়াও। সমতল দর্পণ বাদেও আরও কিছু দর্পণ আছে, যেমন গলীয় দর্পণ। গলীয় দর্পণের মধ্যে পড়ে অবতল দর্পণ, উত্তল দর্পণ। তো অবতল দর্পণ বোঝানোর জন্য আমি একটা চামচ নিব। চামচের দেখো ভেতরের যে তলটা, এই যে তলের ওপর খাবার রেখে আমরা সাধারণত খাবার খাই, তো এই ভেতরের তলটা দেখো একটু নিচের দিকে বসানো আছে। এই চামচের সামনে তোমরা যদি তোমাদের মুখটাকে নিয়ে আসো বা তোমার বা কারোর কোনো কিছু যদি চামচের সামনে নিয়ে আসো, দেখতে পাবে যে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। চামচটা যদি নতুন হয় তাহলে এই প্রতিবিম্বটা খুব ভালো বোঝা যায়। তো চামচের যে ভেতরের তলটা সেটা একটু নিচের দিকে বসানো। অবতল দর্পণটা কী হয়, এইরকম হয়, মানে ভেতরে যে দর্পণের মতো তৈরি হয়েছে সেটাকে আমরা অবতল দর্পণ বলি। আবার চামচটাকে যদি উল্টে দেই তাহলে দেখবে বাইরের তলটা একটু বাইরের দিকে আছে, তাই তো, বাইরের দিকে উঁচু হয়ে আছে। তো এই বাইরের তলের সামনে যদি কোনো বস্তুকে নিয়ে আসো বা নিজের মুখটাকেও যদি নিয়ে আসো, মুখটাকে দেখতে পাবে। তো আমি আগেই বলেছি যে চামচটা একদম নতুন চামচ হলে খুব ভালো এটা বোঝা যায়। তো বাইরে দেখো একটা দর্পণের মতো তৈরি হয়েছে, সেটাকে আমরা সাধারণত উত্তল দর্পণ বলে থাকি। এবং উত্তল দর্পণের বৈশিষ্ট্য কি, উত্তল দর্পণে সর্বদা কী হয়, বস্তু কী হয়, অসৎবিম্ব তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অসৎবিম্ব তৈরি হয়, বিশেষ কেসে সৎবিম্ব তৈরি হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু অসৎবিম্ব তৈরি হচ্ছে এবং প্রতিবিম্বের আকৃতি কী হয়, বস্তুর থেকে ছোট হয়। যেমন তুমি যদি তোমার মুখটা সামনে নিয়ে দাঁড়াও, চামচের যে প্রান্তটা একটু উঁচু আছে সেই দিকে যে নিয়ে আসো, দেখবে যে তোমার মুখটা ছোট হিসাবে দেখবে, ছোট দেখবে, অর্থাৎ প্রতিবিম্বটা ছোট হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দর্পণের ফোকাস কী। তো এই যে দেখছো আমরা একটা দর্পণ এঁকেছি, এটা একটা গলীয় দর্পণ। দেখো লাল কালি দিয়ে একটু বোল্ড করে দিয়েছি, এবং এই গলীয় দর্পণ একটা গোলকের অংশ। তো গোলকের অংশ, তো গোলকের তো একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটা সি। এবার এই যে রেড কালি দিয়ে বোল্ড করে রেখেছি, সেটা যদি অবতল দর্পণ হয়, এবং অবতল দর্পণে দেখো মাঝামাঝি জায়গায় একটা বিন্দু নিয়েছি ও, এটাকে আমরা এই ও বিন্দুকে আমরা দর্পণের কী বলি, মেরু বলি। এবার মেরু এবং কেন্দ্র আমরা যদি একটা সরলরেখা দ্বারা যুক্ত করি তাহলে একটা সরলরেখা পাই, সেই সরলরেখা আমরা সাধারণত কী বলি, প্রধান অক্ষ বলি। ঠিক আছে, প্রধান অক্ষ বলে থাকি। তো এই যে কেন্দ্রটা, এটা যেমন গোলকের কেন্দ্র, তেমনি এই গলীয় দর্পণটারও কেন্দ্র সি। এবার যদি কোনো অবতল বা উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে কোনো আলোক রশ্মি এসে দর্পণের উপর পড়ে, তখন দেখা যায় দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কী হয়, অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা হচ্ছে ফোকাস। আর উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পরে কী হয়, একটা নির্দিষ্ট থেকে চলে যায়। ফলে আমাদের দেখে মনে হয় যে প্রধান অক্ষের ওপর থেকে ওপরে কোনো একটা বিন্দু থেকে আলোকরশ্মি আসছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেখান থেকে আলো আসছে সেটা কিন্তু আমাদের মনে হয়, অর্থাৎ সেখানে কী হয়, অসৎ বিম্ব তৈরি হয়। তো ওই বিন্দুটাকে আমরা ফোকাস বলবো উত্তল দর্পণের ক্ষেত্রে। তো আমরা ছবিটা একটু দেখিয়ে দিই। যেমন দেখো ফার্স্ট ছবিতে এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোকরশ্মিগুলো এসে পড়েছে। এবার অবতল দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের উপরে একটা বিন্দু মিলিত হয়েছে, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে গিয়ে দেখো, উত্তল দর্পণে আমি বলেছি চামচের ঠিক যে অংশটা একটু বাইরের দিকে উঁচু করা থাকে, উত্তল দর্পণটা খানিকটা ওরকম হয়। এই যে দেখো উত্তল দর্পণটা বাইরের দিকটা আর ভেতর দিকটা কী হয়, সিলভার করা থাকে, অথবা আমরা জানি যে পারদের অ্যামালগাম, তাই তো, অ্যামালগাম দিয়ে প্রলেপ দেওয়া থাকে। তো এবার প্রধান অক্ষের সঙ্গে একটা সমান্তরাল, প্রধান অক্ষ এটা, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা আলোকরশ্মি দর্পণের উপর পড়েছে, পরে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে গেছে। এবার আমার চোখ কী মনে করবে, আমার চোখ মনে করবে আলোকরশ্মিটা এই যে প্রধান অক্ষের এই যে বিন্দু আছে এফ, এই এফ বিন্দু থেকে আলোকরশ্মিটা আসছে বলে মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এফ বিন্দু থেকে আলোটা আসে না। ঠিক আছে, এই যে যেহেতু প্রধান অক্ষের উপরে এফ বিন্দু থেকে আলোটা আসছে বলে মনে হচ্ছে, তাই এই এফটাকে আমরা বলবো কি, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস।
এবার চলে যাব আলোকরশ্মির চ্যুতি। আলোকরশ্মির চ্যুতি বলতে আমরা কী বুঝি? আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে এসে আর এক মাধ্যমের উপর আপতিত হয় তখন প্রতিফলনও হতে পারে, প্রতিসরণও হতে পারে। প্রতিফলন বা প্রতিসরণের পরে আলোকরশ্মি কী হয়, তার প্রকৃত পথ থেকে বেঁকে যায়। এবার কতটা কোণ বেঁকে যাচ্ছে সেই কোণটাকেই আমরা সাধারণত চ্যুতি হিসাবে আমরা ধরি। যেমন ছবিতে দেখো, আমরা একটা প্রতিফলন হয়েছে, এখানে একটা আলোকরশ্মি এসে পড়েছে, পড়ে এই প্রতিফলক তল থেকে প্রতিফলিত ফিরে গেছে। এবং আমরা জানি যে প্রতিফলনের ক্ষেত্রে আলো যে মাধ্যম থেকে আসে সেই মাধ্যমে পুনরায় ফিরে যায়। এবার দেখো, যদি এখানে প্রতিফলক তলটা না থাকতো, প্রতিফলক তলটা এখানে সমতল দর্পণ হতে পারে, তাহলে কী হতো, আলোকরশ্মিটা সোজা এই ডট ডট লাইন দিয়ে চলে যেত। এবার তাহলে আলোকরশ্মিটার কত ডিগ্রি কোণে বেঁকে গেল, এই ডেল্টা কোণে, ডেল্টা কোণে বেঁকে গেল। সুতরাং ডেল্টাটাই হবে কি, চ্যুতি, ডেল্টাটা হবে চ্যুতি। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো, অবতল দর্পণ সাধারণত বস্তুর সদ ও উল্টো প্রতিবিম্ব তৈরি করে। অবতল দর্পণ বস্তুর সাধারণত সদ ও উল্টো প্রতিবিম্ব তৈরি করে। একটা বিশেষ কেসে অবতল দর্পণ শুধুমাত্র অসৎ এবং বস্তুর আকৃতি থেকে বিবর্তিত, মানে বস্তুর আকার যা তার থেকে অনেক বড় প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, সেটা হচ্ছে সেই পজিশনটা কি, সেই বিশেষ কন্ডিশনটা কি, যদি আমরা বস্তুকে অবতল দর্পণের ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখি, তাহলে দেখা যায় দর্পণ দ্বারা প্রতিবিম্ব কী হবে, অসৎ হবে এবং বস্তুর আকৃতি থেকে বড় হবে এবং বস্তুর সোজা হবে, মানে উল্টো হবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতিবিম্বটা সমশিষ্ট হবে। তো এবার আমরা প্রতিবিম্ব নিয়ে অনেকক্ষণ বললাম। তো প্রতিবিম্ব জিনিসটা কী জিনিস, প্রতিবিম্বটা আমরা একটু বলে দিই। যখন কোনো বস্তু থেকে আলো কোনো প্রতিফলক তল থেকে প্রতিফলিত হবে, মানে বস্তু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলক তলে পড়বে, প্রতিফলক তল থেকে পড়ে প্রতিফলিত হয়ে যাবে, গিয়ে অপর কোনো একটা বিন্দুতে মিলিত হবে, তখন সেখানে প্রতিবিম্ব তৈরি হতে পারে। যদি অপর কোনো বিন্দুতে অ্যাকচুয়ালি মিলিত হয়, প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে সেই বিন্দুটা তৈরি হবে সদ্বিম্ব। আর যদি এরকম হয় যে কোনো একটা প্রতিফলক তল থেকে আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পরে মনে হচ্ছে যেন কোনো একটা বিন্দু থেকে আলোকরশ্মি আসছে মনে হচ্ছে, বা তাহলে আমরা কি বলবো, সেই বিন্দুটাকে আমরা বস্তুর অসৎবিম্ব বলবো। ঠিক আছে, তাহলে অসৎবিম্ব বলতে আমরা কি বুঝবো, কোন বস্তু থেকে যখন আলো কোনো প্রতিফলক তলে এসে পড়লো, পড়ে প্রতিফলিত হয়ে একটা নিচ থেকে চলে গেল। এবার চোখ কি মনে করছে যে হ্যাঁ, অপর একটা বিন্দু থেকে যেন আলোকরশ্মিটা আসছে। সুতরাং যে বিন্দু থেকে আলোকরশ্মিটা আসছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুটাকে আমরা বস্তুর অসৎবিম্ব বলে থাকি। যেমন দেখো, এই অবতল দর্পণের ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে বস্তুটাকে রেখেছি। এবার বস্তু থেকে আলোকরশ্মি, দেখো একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এসে পড়লো দর্পণে। এবার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যদি হয়ে পড়ে দর্পণে, তাহলে কী হবে, সেটা দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে গেল। আর একটা দেখো, আরও একটা আলোকরশ্মি দর্পণের উপরে লম্বভাবে আপতিত হলো। লম্বভাবে আপতিত হতে গেলে কী হবে, আমরা জানি যে সেটা কী হয়, পুনরায় প্রতিফলিত হয়ে ওই পথেই ফিরে যাবে। এবং ফিরে যাওয়ার সময় দেখো, সেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। কেন বক্রতা কেন্দ্র দিয়ে যাবে? কারণ আমরা জানি যে বক্রতা কেন্দ্র থেকে যদি আমরা একটা রেখা টানি, সেটা কী হয়, সবসময় ব্যাসার্ধ হয়। এবং ব্যাসার্ধ সবসময় কী হয়, দর্পণের যে উপরিতল সেখানে কী হয়, লম্ব হয়। সুতরাং যদি বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোকরশ্মি ব্যাসার্ধ বরাবর দর্পণের উপর আপতিত হয়, তাহলে সেটা বলবো লম্ব আপতন। এবং আমরা জানি যে লম্ব আপতনের জন্য আলোকরশ্মি আবার সেই পথেই ফিরে ব্যাক করে। তো তাহলে দেখো, দর্পণ থেকে প্রতিফলনের পরে প্রথম আলোকরশ্মিটা ফোকাস দিয়ে চলে গেল, দ্বিতীয় আলোকরশ্মিটা দ্বিতীয় আলোকরশ্মিটা কী হচ্ছে, দেখো বক্রতা কেন্দ্র দিয়ে চলে গেল। তো তারা কোনো দিনই কি তারা এই দিকে মিলিত হতে পারে? দেখে মনে হচ্ছে কি রশ্মি দুটো না, কোনো দিনই মিলিত হতে পারে না। কিন্তু আমরা যদি এই প্রান্তে চোখ রাখি, তাহলে মনে হবে কি না, আলোকরশ্মিটা কেন এরকম স্মল কিউ বিন্দু থেকে, দর্পণের এই পাশে স্মল কিউ বিন্দু থেকে আলোকরশ্মিটা আসছে। সুতরাং আমরা বলবো যে স্মল কিউটা কী হবে, স্মল কিউ এই বিন্দুতে, যে বিন্দু থেকে আসছে সেই বিন্দুতে একটা কী হবে, বস্তুর অসৎবিম্ব তৈরি হবে। যেহেতু আলোকরশ্মিটা মনে হচ্ছে যেন স্মল কিউ বিন্দু থেকে আসছে, এই দুটো আলোকরশ্মি, তাই আমরা কি বলবো, এখানে অসৎবিম্ব তৈরি হবে বলবো। তো অসৎবিম্ব তৈরি হলে নিশ্চয়ই সেটা বস্তু যেমন পি কিউ, ক্যাপিটাল কিউ তেমনিই হবে দেখতে। কিন্তু কী হবে, এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা বস্তুর থেকে বড়, কিন্তু কী হবে, সমশিষ্ট, অর্থাৎ বস্তুটা যেমন তেমনই, উল্টো না, এবং বিবর্ধিত, অসৎ, সমশিষ্ট এবং বিবর্ধিত। এবার আমি একটু আগেই বললাম যে
আলোক রশ্মি যদি লম্ব আপতন হয়, লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মি সবসময় যে পথ দিয়ে যায় সেই পথটি ব্যাক করে চলে আসে। এবার অসৎ বস্তুর সদ্বিম্ব তৈরি হতে পারে। অসৎ বস্তুর সদ্বিম্ব তৈরি হতে পারে, এই বিষয়টা তোমাদের ক্লাস 10-এ খুব একটা বেশি ডিটেলসে বলা নেই, তবে একটু আমি বলছি। অসৎ বস্তুরও সদ্বিম্ব হতে পারে, তৈরি হতে পারে, তো বিশেষ শর্তে হয়। যেমন অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় অসৎ বস্তু সদ্বিম্ব তৈরি হয়, কিন্তু উত্তল দর্পণে অসৎ বস্তু সবসময় সদ্বিম্ব তৈরি হয় না। একটা বিশেষ ক্ষেত্রেই উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ বস্তু সদ্বিম্ব তৈরি হতে পারে। যেমন দেখো এখানে আমরা ছবিটা এঁকেছি, এই একটা উত্তল দর্পণ। এবার আলোক রশ্মি দেখো উত্তল দর্পণের উপরে পড়েছে। এই যে আলোক রশ্মিটা পড়েছে সেটা কি, সেটা হচ্ছে অভিসারী আলোক রশ্মি, মানে একটা বিন্দুতে আলোক রশ্মিগুলো মিট করছে এরকম মনে হচ্ছে। এবার যদি দর্পণটা না থাকতো, আলোক রশ্মিগুলো কী হতো, দেখো এই প্রধান অক্ষের উপরে এই বিন্দুতে পি বিন্দুতে মিলিত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এইখানে যেন বস্তুটা এখানে আছে। অ্যাকচুয়ালি যখন অভিসারী আলোক রশ্মি আসে তখন কত দূর থেকে আলোটা আসে বা কোন বস্তু থেকে আলোটা আসে আমরা কিন্তু সেটা জানতে পারি না। তাহলে কী হবে, আমরা দেখি যে দর্পণটা না থাকলে আলোক রশ্মিগুলো পি বিন্দুতে মিলিত হতো। অর্থাৎ পি বিন্দুতে ধরে নেবো একটা বস্তু আছে, সেটাকে বলো ভার্চুয়াল বস্তু। ভার্চুয়াল বস্তু মানে কি, অসৎ বস্তু। এবার দর্পণ থেকে প্রতিফলিত হয়ে দেখা যাচ্ছে যে প্রধান অক্ষের উপরে যে দিক থেকে আলো এসেছিলো সেই দিকেই একটা বিন্দু মিলিত হলো, মানে এখানে প্রতিবিম্ব তৈরি হলো। এই প্রতিবিম্বটা কী হয়, সদ্বিম্ব, কারণ অ্যাকচুয়ালি আলোক রশ্মিগুলো প্রতিবিম্বের পরে মিলিত হচ্ছে, প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে, তাহলে সেটা হবে কি, সদ্বিম্ব হবে। কিন্তু বস্তুটা কি, অসৎ বস্তু। এবার এরকম সদ্বিম্ব তখনই তৈরি হবে উত্তল দর্পণ দ্বারা যখন অসৎ বস্তুর দূরত্বটা ফোকাস দূরত্ব থেকে কম। ধরলাম যে উত্তল দর্পণের ফোকাসটা যেখানে আমরা অসৎ বস্তু হয়েছে তার থেকে একটু এখানে দেখো ফোকাসটা লিখেছি, অর্থাৎ কী হচ্ছে, অসৎ বস্তুর দূরত্বটা ফোকাস দূরত্ব থেকে কম। এবং আমরা এটা সবসময় জানি যে যে কোনো বস্তুর দূরত্ব, বস্তু দূরত্ব হোক, প্রতিবিম্ব দূরত্ব হোক, ফোকাস দূরত্ব হোক, সবসময় দর্পণের মেরু থেকে পরিমাপ করি, তাই তো, মেরু থেকে আমরা পরিমাপ করে থাকি। তাহলে আমরা যে উত্তল দর্পণের ছবিটা আমরা দেখালাম সেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে অসৎ বস্তুর দূরত্বটা ফোকাস দূরত্ব থেকে কম, তার জন্য কী হচ্ছে, অসৎ বস্তুর এখানে আমরা দেখলাম সদ্বিম্ব তৈরি হচ্ছে। কিন্তু যদি অসৎ বস্তুর দূরত্ব ফোকাস দূরত্ব থেকে বেশি হতো তাহলে কিন্তু আর সদ্বিম্ব তৈরি হতো না, আবার অসদ্বিম্বই তৈরি হতো। ঠিক আছে, এবার আমরা একটু স্নেলের সূত্রে যাব। স্নেলের সূত্রটা কি, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের বিভেদ তলে আপতিত হবে, ঠিক আছে, প্রতিসরণ কখন হবে, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তাই তো। আর প্রতিফলন কখন হয়, এক মাধ্যম থেকে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে বিভেদ তলে আপতিত হলো এবং দ্বিতীয় মাধ্যম থেকে পুনরায় প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে গেলো, এটা হচ্ছে প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলনের তোমরা সূত্র জানো, নিয়মিত প্রতিফলনের সূত্রে আমরা জানি যে আপতন কোণ প্রতিফলন কোণের সর্বদা সমান হয় এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে, এগুলো জানো। এবার ধরে নিলাম এই যে ছবিটা দেখছো যে এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, 1 নম্বরটা লঘু, 2 নম্বরটা ঘন। তো যখন আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হয় মানে কি, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, ঠিক আছে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে গেল, তখন কি হয়, লঘু থেকে ঘনতে প্রবেশ করলে আমরা জানি যে প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্বের দিকে সরে যায়। আর যখন ঘন থেকে লঘুতে প্রতিষ্ঠিত হবে, ডেন্সার টু রেয়ার মিডিয়ামে যখন প্রতিষ্ঠিত হবে তখন কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই তো। এবার স্নেলের সূত্রটা কী বলে, যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, মানে এক বর্ণীয় আলোর জন্য, সেটা লাল হতে পারে, বেগুনি হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, নীল হতে পারে, তো এক বর্ণী দুটি নির্দিষ্ট মাধ্যম একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য কী হবে, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা কী হবে, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। তো সেই ধ্রুবকটাকে আমরা দেখো এখানে লিখেছি, এখানে আপতন কোণটা আই, প্রতিসরণ কোণটা আর, তাই তো, আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। দেন আমরা লিখেছি সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু 1μ2। 1μ2টা কি, 1μ2টা হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবং কেন আপেক্ষিক প্রতিসরাঙ্ক বললাম, প্রথম মাধ্যমটা যদি ধরো জল হলো, দ্বিতীয় মাধ্যমটা কাচ, দেন কী হবে, জল মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্কটা হবে 1μ2। যদি প্রথম মাধ্যমটা বায়ু হতো বা শূন্য মাধ্যম হতো তখন আমরা বলতাম যে তখন 1μ2টাকে আমরা বলতাম দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, বোঝা গেল। প্রথম মাধ্যমটা যখন বায়ু বা শূন্য মাধ্যম হবে তখন আমরা 1μ2টাকে বলতাম দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। কিন্তু যদি বায়ু মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যম থাকে তখন সেটা আমরা বলতাম প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার এই 1μ2
ওয়ান মিউ টু, যদি প্রথম মাধ্যমটা বায়ু হয়, তাহলে ওয়ান মিউ টুটাকে আমরা কীভাবে লিখি? ওয়ান মিউ টুটাকে লিখি সি বাই ভি, যেখানে সিটা হচ্ছে কি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। আমরা জানি যে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ভিটা কি? ভিটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, যে দ্বিতীয় মাধ্যম তার আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, সেই মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, এবার আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করব। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জানবো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং সংকট কোণ। তো আমরা জানি যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলো প্রতিসরণ হয়, তখন বলেছি প্রতিসিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এবার আমরা এটাও জানি যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলো রশ্মি প্রতিসিত হয়, তখন আপতন কোণের একটা নির্দিষ্ট মান ধরলাম, আপতন কোণের নির্দিষ্ট মানটা θc, তার জন্য প্রতিসরণ কোণটা কত হবে? 90 হবে। এবার যে নির্দিষ্ট আপতন কোণ θcর জন্য প্রতিসরণ কোণটা 90 হবে, সেই কোণটাকে আমরা সাধারণত সংকট কোণ বলে থাকি। এবং আমরা এটাও জানি যে যদি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণ হয় এবং আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হয়, তখন দেখা যায় আলোর রশ্মিটি আর দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সেটা পুনরায় প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হিসাবে জানি। এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আমরা জানি যে আলোক শক্তির কোনো রকমই শোষণ হয় না। দেখা যায় যে পরিমাণ আলোকরশ্মি আপতিত হচ্ছে দ্বিতীয় মাধ্যমে বৃহত্তলে, সেই পরিমাণ আলোকরশ্মি পুনরায় ব্যাক করে প্রথম মাধ্যমে ফিরে আসছে। অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কোনো শক্তির অপচয় হয় না। আমরা জানি আলো এক প্রকার শক্তি। আমি ছবিটা একটু দেখাচ্ছি। এই যে ঘন থেকে লঘুতে প্রতিসরণ হচ্ছে, আপতন কোণের মান যখন θc, তখন দেখা যাচ্ছে প্রতিসরণ কোণটা 90 হয়ে যাচ্ছে, তাই তো? এবার তাহলে আমরা এই কোণটাকে বলবো সংকট কোণ। আর সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপতন হয়, তাহলে পুনরায় প্রতিফলিত হয়ে ব্যাক করে প্রথম মাধ্যমে ফিরে আসবে, সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কেন এখানে পূর্ণ প্রতিফলন বললাম? কারণ আলোর রশ্মির সম্পূর্ণ অংশটাই এখানে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। কিন্তু নর্মাল যে প্রতিফলন হয়, সেখানে কিন্তু আলোর রশ্মির সম্পূর্ণ অংশটা ব্যাক করে ফিরে আসে না, কারণ যে বিভেদ তলে আপতিত হয়, সেই বিভেদ তলে খানিকটা শোষণ হয়ে যায়। ফলে আলোর রশ্মির সম্পূর্ণ অংশটাই আমরা প্রতিফলিত হিসাবে পাই না। এবার আমরা একটু জানবো যে দেখো, সবসময় আমরা ধরে নিব যে মাধ্যম যত ঘন, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক একটু বেশি, তত বেশি। যেমন বায়ু মাধ্যম বা শূন্য বায়ু মাধ্যমে আমরা ধরে কি 1, জলের কত? জলের মোটামুটি 1.33, কাচের কত? নিয়ারলি গোস টু 1.5। মানে দেখো এখানে কাচ জলের থেকে ঘন, জল বায়ুর থেকে ঘন, যত ঘন মাধ্যমের দিকে যাব তত তার প্রতিসরাঙ্ক বেশি হয়। এবার সাপোজ টু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আমরা জানি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণ হয়। তাহলে ঘনমাধ্যম যদি এখানে ওয়াটার ধরি, লঘু মাধ্যম এয়ার ধরি, তাহলে নিশ্চয়ই ওয়াটারের কী হবে? বেশি প্রতিসরাঙ্ক হবে, তাই তো? এবার আমরা যদি ধরি যে 1μ2টাকে যদি ধরি যে লঘু মাধ্যম সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক, আমরা 1μ2টাকে যদি লঘু মাধ্যম সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক ধরি, তাহলে নিশ্চয়ই ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক মাত্রা আমরা এখানে জল দিয়েছি ঘনমাধ্যম, তাহলে তার প্রতিসরাঙ্ক নিশ্চয়ই বাইরের থেকে অনেক বেশি হবে, গ্রেটার দ্যান কী হবে? 1 হবে। তো সুতরাং আমরা জানি যে স্নেলের সূত্র থেকে যে মিউ ইকুয়ালস টু অলওয়েজ সাইন আই বাই সাইন আর, বা 1μ2 ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। তো এখানে তোমার মনে হচ্ছে যে ঘন থেকে লঘুতে প্রতিসরণ হচ্ছে, আপতন কোণ θc, প্রতিসরণ কোণ 90, তাহলে কী হবে? 1μ2 হওয়া উচিত সাইন θc বাই সাইন 90, তাই তো? কিন্তু সাইন θc বাই সাইন 90 করলে এটা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, দেখো। কারণ আমরা জানি সাইনের ভ্যালুটা সাইনের ভ্যালুটা 1 হবে কখন? যখন θ 90। আর সাইনের ভ্যালুটা কী হয়? থেটার মান বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। যেমন সাইন 0 মানে 0, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 90 মানে 1। দেন আমরা এখানে কী করতে হবে? তাহলে এইটা যদি আমরা সাইন 1μ2কে যদি আমরা সাইন θc বা সাইন 90 লিখি, সাইন θc বাই সাইন 90 লিখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 1μ2টা হচ্ছে লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 1μ2টাকে আমরা কিন্তু কী ধরেছি? লঘু মাধ্যম সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক ধরেছি, তাহলে সেটা অবশ্যই গ্রেটার দ্যান 1 হওয়া উচিত। সেই জন্য আমরা কী করব? এখানে আমরা লিখব যে এটাকে ধরবো কি? এটাকে ধরবো আমরা তোমার সাইন 1μ2 ইকুয়ালস টু সাইন 90 বাই সাইন θc ধরবো, ঠিক আছে? তোমরা আরও একটু আলাদাভাবে ধরতে পারো, যেমন তোমরা এভাবেও ধরতে পারো। যেমন এর আগের চিত্রে আমরা দেখেছি যে 2 নম্বর মাধ্যম থেকে 1 নম্বর মাধ্যমে যদি আলো আসে, তাহলে 2 নম্বর মাধ্যম সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? 2μ1 হবে। এবং 2μ1 হলে কী হবে? সেক্ষেত্রে আপতন কোণটা হবে সাইন θc, আর প্রতিসরণ কোণ হবে 90 এবং আপতন কোণ হবে θc। দেন আমরা লিখব 2μ1 ইকুয়ালস টু সাইন θc বাই সাইন 90। এবং
এবার যদি আমরা একটু ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে দিই, রিঅ্যারেঞ্জ করে দিলে কী হবে, এখানে যদি রিঅ্যারেঞ্জ করে দিলে দেখো আমরা এখান থেকে আমরা পেয়ে যাব ওয়ান, আমরা জানি যে টু মিউ ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান মিউ টু, মানে উল্টে যাবে। মিউ ওয়ানটা কি, মিউ ওয়ান হলো মানে ঘনমাধ্যম সাপেক্ষে লঘু মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক ছিল। এবার ওয়ান মিউটা কী ছিল, ওয়ান মিউটা ছিল লঘু মাধ্যম সাপেক্ষে ঘনমাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ছিল। তাহলে টু মিউ ওয়ান এর সঙ্গে ওয়ান মিউ টু সম্পর্ক কি, জাস্ট রিসিপ্রোকাল অর্থাৎ অনন্য, বোঝা গেল। সেখান থেকে আমরা দেখবো হিসাব করলে আমরা একই রকম রিলেশন পাবো। তো দাঁড়ালোটা কি, দাঁড়ালো হলো যে প্রতিসরাঙ্ক, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের সম্পর্কটা কি দাঁড়ালো, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু ওয়ান বাই সাইন থিটা সি, যেখানে থিটা সি হচ্ছে সংকট কোণ। তাহলে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক মিউর সঙ্গে সংকট কোণের সম্পর্ক, এটা কি দাঁড়ালো, মিউ ইকুয়ালস টু ওয়ান বাই সাইন থিটা সি, বা ওয়ান মিউ টু ইকুয়ালস টু ওয়ান বাই সাইন থিটা সি, যেখানে ওয়ান মিউ টুটা হলো লঘু মাধ্যম সাপেক্ষে ঘনমাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার আমাদের একটু আলোর বিচ্ছুরণ সম্পর্কে জানতে হবে। আলোর বিচ্ছুরণটা কি, এটা এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। তো যখন সাদা আলো প্রিজমের মতো বিচ্ছুরক মাধ্যমের মধ্যে দিয়ে আমরা পাঠাবো, তখন দেখা যাবে সাদা আলো 7টি মৌলিক বর্ণে বিভক্ত হয়। আমরা জানি যে সাদা আলো 7টি মৌলিক বর্ণ নিয়ে গঠিত হয়, তাই তো। তো নিউটনের আমরা রিং এক্সপেরিমেন্ট আমরা দেখেছি, তো যদি না দেখি পরে আমরা ক্লাস যখন শুরু হবে তখন আমরা একটু বলবো। তো দেখা যাচ্ছে যে সব থেকে এই যে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো যাচ্ছে, বিচ্ছুরিত হয়ে 7টা বর্ণে বিভক্ত হলো। দেখা যাচ্ছে পর্দার ওপরে, এদিকে একটা পর্দা রেখেছি, পর্দার ওপরে সব থেকে ওপরে লাল বর্ণ আছে, আর সব থেকে নিচে ভায়োলেট আছে, আর মাঝ বরাবর গেছে কি ইয়েলো কালার, তাই তো। তো সব থেকে বেশি বক্রতা কার হয়েছে, সব থেকে বেশি বেঁকে গেছে হচ্ছে ভায়োলেট কালারটা, আর সব থেকে কম বেঁকেছে কে, রেড, তাই তো। তাহলে আমরা কার চ্যুতি সব থেকে বেশি বলবো, যেহেতু মানে ভায়োলেট রঙটি, ভায়োলেট বা বেগুনি বর্ণটি সব থেকে বেশি বেঁকেছে, তাই বেগুনি বর্ণের চ্যুতি সব থেকে বেশি হবে। আর লাল বর্ণটি যেহেতু সব থেকে কম বেঁকেছে, তাই লাল বর্ণের চ্যুতি কী হবে, সব থেকে কম হবে। এবার আমরা কশির একটা সূত্র আছে, কশির সূত্রটা কি, কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক সঙ্গে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। সেটা কি, কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, সেখানে ল্যামডা হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য। সুতরাং আমরা জানি যে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, সেটা নিয়ারলি ইকুয়ালস টু 8000 অ্যাংস্ট্রমের মতো হয়। আর ভায়োলেট বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম হয়, সেটা নিয়ারলি ইকুয়ালস টু 4000 অ্যাংস্ট্রম হয়। সুতরাং ভায়োলেট বর্ণের জন্য আমরা যদি কশির সূত্রে প্রয়োগ করে থাকি মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, দেন ভায়োলেট বর্ণের জন্য দেখবো যে মিউটা সব থেকে বেশি, আর রেডের জন্য মিউ কম, সব থেকে কম। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতিসরাঙ্কটা ভায়োলেট বর্ণের জন্য সব থেকে বেশি আর লালের জন্য সব থেকে কম। এবং আমরা দেখব চ্যুতি সবসময় যার যে বর্ণের জন্য প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, সে বর্ণের জন্য চ্যুতিও বেশি হয়। যেমন দেখো চ্যুতির একটা রিলেশন আছে, সেটা তোমাদের বইতে নেই, যে প্রিজমের মধ্যে দিয়ে যখন একটা আলোকরশ্মি একবর্ণী আলোকরশ্মি যাবে, তখন কী হবে, সেই আলোকরশ্মিরা ভূমির দিকে, মানে প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়, ঠিক আছে। এবার যদি প্রিজমের প্রতিসরক কোণ হয় এ, তাহলে আলোকরশ্মিটির চ্যুতি ডেল্টা হলে ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ, যেখানে মিউটা হলো আলোকরশ্মির জন্য প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। যেহেতু ভায়োলেট বা বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক বেশি, তাই দেখা যাবে এই এক্সপ্রেশনটায়, একদম নিচের এক্সপ্রেশনটা যদি আমরা সেটা প্রয়োগ করি, যে ভায়োলেট বর্ণের জন্য মিউ বেশি হওয়ার জন্য কী হচ্ছে, দেখো ডেল্টাটা ভায়োলেট বর্ণের জন্য বেশি হয়ে যাবে, মানে ভায়োলেট বর্ণের চ্যুতি বেশি হয়ে যাবে, আর এটা সবথেকে কম হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা একবার দেখলে হয়তো তোমাদের সম্পূর্ণটা বুঝতে পারবে না, বই পড়ো এবং বারবার দেখো, তাহলে মোটামুটি আজকে যে বিষয়বস্তুগুলো পড়ানো হলো বা বলা হলো সেগুলো আশা করি বুঝে যাবে।